আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। তো ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। তো আজকের ক্লাসে আমরা নিউটনের বলবিদ্যা এই চ্যাপ্টার নিয়ে কথা বলবো। তো এখানকার যে টাইপগুলো থেকে প্রশ্ন আসছে আরো কিছু এক্সট্রা টাইপ নিয়ে আমরা মূলত ক্লাসে সাজাইছি। তো ক্লাসটা করলে আশা করা যায় ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নগুলো মোটামুটি এর মধ্যে থেকে আসার সম্ভাবনা অনেক বেশি। তো টপিকগুলো অ্যাটলিস্ট তুমি জেনে রাখো, ঠিক আছে? আর ক্লাসের লেকচারটা আমি পিডিএফটা কমেন্ট বক্সে দিয়ে দিব, সেখান থেকে দিয়ে দিব। আর পেইড বেসে যারা আছে তোমাদের ওয়েবসাইটে কিন্তু ক্লাসের লিংকের পরেই তোমাদের সলভ শিটটা বা আমাদের ক্লাস লেকচারটা পেয়ে যাবে, ঠিক আছে? তো চলো কথা আমরা শুরু করি। তো আমাদের যে প্রথম প্রশ্নটা, এটা 24-25 আসা প্রশ্ন। এটা মূলত আমাদের 24-25 আসা প্রশ্ন, একটা প্রশ্নে আসছে। তো এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ এবং আমাদের যে রৈখিক ভরবেগের মধ্যে সম্পর্ক। তো এই যে কৌণিক এবং রৈখিকের মধ্যে যে সম্পর্ক, এখানকার যে ফর্মুলাগুলা, কৌণিক এবং রৈখিকের মধ্যে যে ফর্মুলাগুলা, এগুলো ভাই খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে ম্যাক্সিমাম প্রশ্ন তোমার চলে আসে, তো এর মধ্যে যদি আমরা বেশ কিছু দেখি, যেহেতু আমাদের রৈখিক এবং কৌণিক ভরবেগের মধ্যে চাইছে, তো তার মধ্যে দেখো একটা গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এল। এটা হচ্ছে আমাদের কৌণিক ভরবেগ। এটার সমান আমরা লিখতে পারি আর ক্রস এফ। তো এটাকে তুমি এভাবে লিখতে পারো আর এফ সাইন থিটা, যেহেতু কস গুণন, ঠিক আছে, আর এফ সাইন থিটা। এরপরে যেটা আসে সেটা হচ্ছে টর্ক, ঠিক আছে? টর্কটা হচ্ছে বলের ভ্রামক। তাহলে আমরা লিখতে পারি আর ক্রস এফ। এটা সমান কি লিখতে পারো? আচ্ছা, এখানে তোমার একটু ভুল হয়ে গেছে, একটু মিস্টেক করে ফেলছি। এখানে তোমার হচ্ছে রৈখিক ভরবেগ হবে, ঠিক আছে? একটু ওয়েট, সিলি মিস্টেক। দেখো, এল ইকুয়াল টু কত হবে? আর ক্রস পি। এটা হচ্ছে রৈখিক ভরবেগ এবং আমাদের কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক। তাহলে এটাকে আমরা লিখতে পারি আর পি সাইন থিটা, ঠিক আছে? সেম ভাবে তোমাকে যদি টাও বের করতে বলে যে টর্ক সমান কত, সেখান থেকে তুমি লিখতে পারো আর ক্রস এফ। তো এটা সমান আমরা লিখতে পারি আর এফ সাইন থিটা, ঠিক আছে? আর এফ সাইন থিটা। তো এই ধরনের প্রশ্নগুলো আবার আমাদের এখানে দেখবা টাও এটা সমান 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 আই আলফা, এটাও লেখা যায়। যেখানে আমাদের যে হচ্ছে জড়তার ভ্রামক আই, এটা সমান সমান লেখা যাবে তোমার, যদি চক্রগতির ব্যাসার্ধ দিয়ে দেয় সেক্ষেত্রে এম কে স্কয়ার। তো এই সূত্রগুলো কিন্তু আমাদের জন্য অনেকটাই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কিন্তু অনেকবার আসে, ঠিক আছে? তো এইগুলো একটু ভালো করে পড়ার চেষ্টা করবা। বিশেষ করে একটা জিনিস, সেটা হচ্ছে আমাদের যে কৌণিক বা আমাদের যে রৈখিক বেগ এবং আমাদের যে কৌণিক বেগ, এদের মধ্যে যে সম্পর্ক, দেখো ভি এটা সমান সমান আমরা জানিস ওমেগা ইনটু আর, ঠিক আছে? ওমেগা ইনটু আর। তো এই সূত্রটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ, বা ওমেগা, ঠিক আছে? তো এই ওমেগা সমান সমান দেখবা ভি বাই আর। তো এই সূত্রগুলো ইউজ করে আমরা কিন্তু অনেক ম্যাথ করে থাকি। আবার দেখো ওমেগা এটা সমান সমান লেখা যায় 2 পাই এন, যদি তোমাকে ঘূর্ণন সংখ্যা দিয়ে থাকে, আর টি হচ্ছে সময়। তো এই ধরনের সূত্রগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট। তো সবগুলো সূত্র আমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। সূত্রগুলো একটু ভালো করার চেষ্টা করবা, দেখবে যে অনেক প্রশ্ন এখান থেকে, সূত্র থেকে একটা প্রশ্ন চলে আসতে পারে। যেহেতু কত বছর আসছে, তো এই বছর আসার সম্ভাবনা অনেক বেশি। তো এল ইকুয়াল টু কত দেখলাম? আর ক্রস পি, যেটা হচ্ছে আমাদের রৈখিক ভরবেগ এবং কৌণিক ভরবেগের মধ্যে সম্পর্ক, ঠিক আছে? তো চলো পরবর্তী প্রশ্ন দেখি। তো নেক্সট কোশ্চেনটা ছিল হচ্ছে এমন, দেখো বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার সমদ্রুতিতে ঘুরছে, ঠিক আছে? সমদ্রুতিতে চলমান কোন একটা গাড়ির কেন্দ্রমুখী ত্বরণ তোমাকে দেওয়া আছে 1 মিটার/সেকেন্ড, ঠিক আছে? তো কেন্দ্রমুখী ত্বরণ তোমাকে দেওয়া আছে। এবার বলছে বৃত্তাকার পথে ব্যাসার্ধ কত। তো যেহেতু এটা বৃত্তাকার পথে ঘুরতেছে, তবে অবশ্যই কি আছে, একটা তোমার হচ্ছে ব্যাসার্ধ আছে। এবং আমাদের যে কেন্দ্রমুখী ত্বরণ, সেটা কি বলতো? ব্যাসার্ধ বরাবর থাকে না, সেটা হচ্ছে ব্যাসার্ধ বরাবর কেন্দ্রের দিকে থাকে, ঠিক আছে? তো আমাদের আছে এসি, এটা হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণ। তো আমাদের যে কেন্দ্রমুখী ত্বরণ, এটার সূত্র আমরা কি জানি? কেন্দ্রমুখী ত্বরণের সূত্র হচ্ছে এসি, এটা সমান সমান লেখা যাচ্ছে ভি স্কয়ার ডিভাইড বাই আর। তো তুমি যদি ওমেগা দিয়ে লেখো, সেই ক্ষেত্রে সূত্রটা হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু হচ্ছে আর। তো এখন ডিপেন্ড করছে প্রশ্নে তোমার কি দেওয়া আছে। তোমাকে যদি রৈখিক বেগ ভি দেওয়া থাকে বা ভি দিয়ে সূত্র বের করতে বলে, সেক্ষেত্রে তুমি হচ্ছে এসি ইকুয়াল টু ভি স্কয়ার বাই আর এটা অ্যাপ্লাই করবা। এবং তোমাকে যদি কৌণিক কোনো কিছু দেওয়া থাকে, যেমন ওমেগা বের করতে দিচ্ছে, বা ওমেগা বের করার মতো জিনিস তোমাকে দেওয়া আছে, তো সেক্ষেত্রে তুমি ওমেগা বের করবা, তখন ওমেগা স্কয়ার আর, এভাবে তুমি হচ্ছে কেন্দ্রমুখী ত্বরণটা বের করবা। তো যেহেতু আমাদের রৈখিক বেগ দেওয়া আছে, দেখো বৃত্তাকার পথে 72 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার এটা মূলত আমাদের রৈখিক বেগের একক, ঠিক আছে? তো আমাদের রৈখিক বেগ ভি, এটা সমান কি দেওয়া আছে আমাদের? 72 কিলোমিটার/আওয়ার। তো কিলোমিটার/আওয়ার দিয়ে তুমি ম্যাথ করতে পারবো না, আমাকে অবশ্যই মিটার/সেকেন্ডে নিয়ে যেতে হবে। তো কিলোমিটার/আওয়ার থেকে আমরা যদি 72 ডিভাইড বাই 3.6 দিয়ে ভাগ করি, তাহলে আমরা কি পাবো? মিটার/সেকেন্ডে কনভার্ট করতে পারবো। দেখো নরমালি 36 দিয়ে ভাগ করলে কত হইতো? 2 হইতো। আর যেহেতু দশমিক পর 1 ঘর, তো আমরা এখানে কি করব? দেখো 36 দিয়ে কাটলে কি হইতো? 2 থাকতো। আর দশমিক পর 1 ঘর, এর জন্য আমরা এখানে একটা শূন্য নিব, তার মানে 20। তো এটা आंसर কত হচ্ছে? 20 মিটার/সেকেন্ড হচ্ছে আমাদের রৈখিক বেগ। তো বেগ তুমি পেয়ে গেলা, তো কৌণিক ত্বরণ তোমাকে দেওয়া আছে, জাস্ট ব্যাসার্ধ তোমাকে বের করতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমরা এখানেই করে ফেলি। তাহলে দেখো এখানে ভ্যালুগুলো বসাই দিই। দেখো এখানে এসি এটা সমান সমান কত হচ্ছে? ভি স্কয়ারকে তুমি কি লিখতে পারো? 20 এর উপর স্কয়ার ডিভাইড বাই, দেখো এখানে হচ্ছে তোমার ব্যাসার্ধ বের করতে হবে আর। তার মানে এখানে তুমি আর সমান সমান কি লিখতে পারো? আর সমান সমান দেখো করে 400 হয়ে গেল। আর নিচে দেখো এসি এর মান, তো এসি এর মানটা কত? এসি এর মান তোমার হচ্ছে 1, ঠিক আছে? এসি এর মান 1।
তার মানে তুমি এখানে পাচ্ছ হচ্ছে 400 মিটার, এটা হচ্ছে মূলত আমাদের কি বলতো ব্যাসার্ধ, এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। তো এইভাবে তোমাকে ব্যাসার্ধ বের করার প্রশ্নটাই ম্যাক্সিমাম টাইম দেওয়া থাকে, ব্যাসার্ধ কৌণিক ত্বরণ থেকে ব্যাসার্ধ বের করার প্রশ্নটা সবচেয়ে বেশি দেওয়া থাকে। তো এই টাইপটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এই টাইপটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাহলে অ্যান্সারটা কি দেখো তো, এখানে 400 মিটার কই আছে, সি নাম্বার অপশনটা আমাদের 400 মিটার। তো বোঝা গেল, রৈখিক বেগ দিয়ে বললে ভি স্কয়ার বাই আর এই সূত্র ব্যবহার করবা, আর কৌণিক বেগ দিয়ে বললে ওমেগা স্কয়ার আর এই সূত্রটা তুমি এখানে অ্যাপ্লাই করবা। তো এগুলা কিন্তু খুবই ইজি একটা প্রশ্ন, তো আশা করা যায় এই প্রশ্ন আসলে কোনোভাবে তুমি ভুল করবা না। ওকে, তো নেক্সট কোশ্চেনে চলে যাও। তো নেক্সট কোশ্চেন দেখো, তোমাকে বলছে 30 কেজি ভরের একটি স্থির বস্তুর বেগ 2 মিনিটে বৃদ্ধি করে, 2 মিনিটে কতটুকু বৃদ্ধি করে, 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে এই যে বলটা তুমি বেগটা বৃদ্ধি করলা, এই বেগ বৃদ্ধির জন্য বস্তুটির উপর কত বল প্রয়োগ করতে হবে, ঠিক আছে? তো এই ধরনের প্রশ্নটা তোমাকে দেওয়া থাকবে, দেখো টি সময় পর তোমাকে দেওয়া থাকবে যে টি সময়ে, ঠিক আছে, টি সময়ে তোমার বেগ কত হলো, বেগ পরিবর্তন হলো ডেল ভি, তাহলে এখানে বেগের মানটা কত তোমাকে বের করতে হবে, ঠিক আছে, বেগের মানটা কত বের করে দিবে। তো এই টাইপটা দেয়। আবার অনেক সময় তোমাকে বেগ বল দেওয়া থাকে, ঠিক আছে, বল দেওয়া থাকে, তোমাকে টি দেওয়া থাকে, এবার বলবে যে বেগের পরিবর্তন কত ওয়াট, ঠিক আছে, দুইটা টাইপ তোমাকে দিবে। বলবে যে একটা বস্তুর উপর টি সময় ধরে এফ বল প্রয়োগ করলে বস্তুটির বেগের পরিবর্তন কত হবে, অথবা তোমাকে দেওয়া থাকবে একটি বস্তুর উপরে টি সময় ধরে বল প্রয়োগ করলে ডেল ভি পরিমাণ বেগ পরিবর্তন হয়, তাহলে এফ এর মান কত বা কতটুকু বল প্রয়োগ করতে হয়েছে, ঠিক আছে। তো আমরা দেখি, দেখো তো এফ এটা সমান আমরা কি জানি, এফ সমান সমান আমরা জানি এম এ। তো দেখো এখানে এম ত্বরণ সমান সমান কি বেগের পরিবর্তন বাই টি না, তাহলে বেগের পরিবর্তন ডেল ভি ভাগ হচ্ছে সময়, ঠিক আছে, বেগের পরিবর্তন বাই টি। তো এখানে তোমাকে বের করতে বলছে বেগের মানটা, এফ এর মানটা। তো এখানে তুমি ডেল ভি এর মান জানো, টি জানো, ভর জানো, দেখো সব দেওয়াই আছে। তো জাস্ট মানগুলো বসাই দাও। ভর কত দেওয়া আছে, ভর তোমাকে দেওয়া আছে 30 কেজি গুণ এখানে দেখো ডেল ভি কতটুকু পরিবর্তন হচ্ছে, 36 কিলোমিটার পার আওয়ার। তো এখানে তুমি অবশ্যই ডেল ভিটা মিটার পার সেকেন্ডে কনভার্ট করে ফেলো, 36 ডিভাইড বাই দেখো 3.6, তো 3.6 দিয়ে কাটলো, 36 বাই 36 মানে কত 1 হইতো, আর দশমিক পর এক ঘর, এজন্য এখানে একটা শূন্য বসবে, ঠিক আছে, এত যে মিটার পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে আমরা কত পেলাম, এখানে উপরে পেলাম 10। আর দেখো সময়টা অবশ্যই কি নিতে হবে, সেকেন্ডে নিতে হবে। কি দেওয়া আছে 2 মিনিটে, 2 মিনিটে, তার মানে কি 2 গুণন 60, ঠিক আছে, 2 গুণন 60। এবার কাটাকাটি করে ক্যালকুলেশন করে ফেলো, দেখো 30 দিয়ে কাটো কত থাকে 2 থাকে, ঠিক আছে, তো এটা দিয়ে কাটো কত 5 থাকে, 5/2 মানে কত 2.5, 2.5 বলের একক হচ্ছে নিউটন। তাহলে তোমাকে প্রযুক্ত বলটা কত হচ্ছে 2.5 নিউটন। তুমি যদি বল প্রয়োগ করো তাহলে তোমার বেগের পরিবর্তনটা হবে 36 কিলোমিটার পার আওয়ার বা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তো এই যে এককটা মাথায় রাখবা, একক যদি কিলোমিটার পার থাকে অবশ্যই এটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে কি দিয়ে, 3.6 দিয়ে ভাগ করবা, 3.6 দিয়ে জাস্ট ভাগ করে দিবা, ঠিক আছে। তো এটা কিন্তু অবশ্যই অবশ্যই মাথায় রাখবা, অনেকে কিন্তু ভুল করে আসো যে চেঞ্জ করো না তোমরা এককটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের বলছে যে 8 কেজি ভরের একটি বস্তুতে তুমি যদি 6 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ প্রদান করতে চাও, তাহলে বস্তুতে কি পরিমাণ বল প্রয়োগ করতে হবে। দেখো তোমাকে জাস্ট ত্বরণ দিয়ে দিছে, ভর দেওয়া আছে, বল কত হবে। তো এটা খুবই সিম্পল একটা প্রশ্ন, খুবই সিম্পল একটা প্রশ্ন। দেখো দেখো এফ বল কতটুকু প্রয়োগ করতে হবে, এফ এটা সমান কত আমরা জানি এম এ। তো ভর তোমাকে দেওয়া আছে কত 8 কেজি, ত্বরণ কতটুকু লাগবে 6 মিটার পার সেকেন্ড, তাহলে 6টা কত 48, এই যে 48 নিউটন হচ্ছে প্রযুক্ত বল, দেওয়া আছে কই ডি নম্বরে। আচ্ছা নেক্সট কোশ্চেন আসো। তো পরবর্তী প্রশ্ন তোমাকে বলছে 20 মিটার পার সেকেন্ড বেগে চলমান 1000 কেজি ভরের একটি ট্রাক, 1000 কেজি ভরের একটি ট্রাক 1500 কেজি ভরের একটি স্থির ট্রাককে ধাক্কা দিল, তাহলে একসাথে ধাক্কা দিয়ে একসাথে যুক্ত হয়ে কত বেগে চলতে থাকবে। তার মানে দুইটা ট্রাক আছে, দুইটা ট্রাক আছে, দুইটা ট্রাকের মধ্যে একটা ট্রাক, দুইটা ট্রাকের মধ্যে একটা ট্রাক কি করছিল 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছিল, ঠিক আছে, এদিক দিয়ে তোমার হচ্ছে 20 মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে। আর এখানে একটা তোমার ট্রাক আছে সেটা হচ্ছে স্থির, এখানে একটা ট্রাক আছে সেটা স্থির, মানে কি আদিবেগ তোমার জিরো। তো 20 মিটার পার সেকেন্ড বেগে তোমার প্রথম ট্রাকটা এটাতে ধাক্কা দিল, তো ধাক্কা দেওয়ার পরে কি করলো, দুইটা বস্তু বা দুইটা ট্রাক কি করলো একই সাথে মিলিত বেগে ভি বেগে যাচ্ছে। তাহলে আমরা কি দেখলাম যে দ্বিতীয় যে ট্রাকটা আছে একটি স্থির ট্রাক, তার মানে এখানে যে দ্বিতীয় ট্রাক U2 এটা সমান কত 0, আর এটা হচ্ছে তোমার U1, এটা হচ্ছে U1 বা প্রথম ট্রাকটার আদিবেগ হচ্ছে তোমাকে দেওয়া আছে 20 মিটার পার সেকেন্ড, আর দ্বিতীয় যে ট্রাকটা U2 এটা সমান তোমাকে 0 দেওয়া আছে। এবার দুইটা বস্তু সংঘর্ষের পর কি করলো একসাথে চলে গেল। এবার দিকটা কিন্তু ইম্পর্টেন্ট, বস্তুটা স্থির ছিল ও ওই দিক থেকে আসছে, তার মানে দিক কিন্তু বিপরীত না, ও স্থির ছিল। যদি এমন হইতো যে এ যাচ্ছে U1 বেগে এদিকে, এ যাচ্ছে U2 বেগে এদিকে, তাহলে এটা যদি প্লাস ধরতে এটাকে তোমাকে মাইনাস ধরতে হতো। দিকটা কিন্তু ইম্পর্টেন্ট, যদি একে অপরের বিপরীত দিক থেকে আসতো তাহলে কিন্তু প্লাস মাইনাস হইতো, বাট যেহেতু এটা স্থির আছে এর তো কোনো বেগ নাই, তার মানে এটাতে প্লাস ধরে আমরা ক্যালকুলেশন করবো, ঠিক আছে। তো আমাদের দেখো মিলিত বেগের যে সূত্র ছিল, মিলিত বেগের সূত্র কি এমন ছিল, বা বস্তুর সংঘর্ষের সময় সূত্রটা কেমন ছিল। দেখো সংঘর্ষের সময় সূত্র কেমন ছিল, আমরা জানি যে প্রাথমিক অবস্থায় আদি ভরবেগের সমষ্টি, তাই না, তাহলে m1 e1 ছিল প্লাস হচ্ছে এখানে কি ছিল m2 u2 ছিল, ইকুয়াল টু কত ছিল, যেহেতু শেষ ভরবেগ সমান মানে কি বলতো
যেহেতু মুক্ত বেগ মানে কি, যে এটার বেগও যা এটার বেগও তা, তাহলে এটার বেগও ভি এটার বেগও ভি, তাহলে এখানে আমাদের যুক্ত বেগ বা মিলিত বেগ যেটা আছে ভি, এটা কমন নিলে আমরা এখানে লিখতে পারি m1 প্লাস হচ্ছে m2। কেন? কারণ শেষ ভরবেগের ক্ষেত্রে যে বেগটা সেটা প্রথম বস্তুর ক্ষেত্রে ভি, দ্বিতীয় বস্তুর ক্ষেত্রেও ভি, তো আমরা ভিটা কমন নিতে পারি। তো ভিটা মূলত আমাদের মিলিত বেগ, ভিটাই কি, ভিটাই হচ্ছে আমাদের মিলিত বেগ বা কত মিলিত বেগে তোমার যাচ্ছে, তো এটাই বের করতে হবে। ঠিক আছে, তাহলে তোমার দেখো ভি এটার সমান আমরা কি বের করব, ভি সমান সমান দেখো m1 u1 প্লাস হচ্ছে m2 u2 ডিভাইড বাই বস্তুর ভর দ্বার যোগফল। ঠিক আছে, বস্তুর ভর দ্বার 1 প্লাস হচ্ছে m2। তো এটা তোমার হচ্ছে ক্যালকুলেশন তোমার মোটামুটি হয়ে গেল, সূত্র বসানো হয়ে গেল। এবার তুমি জাস্ট মান বসাই দিবা, মান বসাই দিয়ে কাজ করে দিলে হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা জাস্ট মান বসাই দিবা। তো এবার মান বসাই দাও, যেহেতু u2 এই মানটা দেখো এটা কত, 0 না, এটা 0 হয়ে যাবে, তো জাস্ট m1 u1 বসাইলে হয়ে যাবে, কারণ u2 স্থির ছিল। তাহলে দেখো m1 কত, প্রথম বস্তুর ভর তোমাকে দেয়া আছে ট্রাকের ভর 1000 কেজি, তাহলে দেখো এখানে 1000 গুণ u1 এর মান কত, 20 মিটার পার সেকেন্ড বেড়ে গেছে, 20 মিটার পার সেকেন্ড বেড়ে গেছে, ডিভাইড বাই এবার ভর দেওয়ার যোগফল, টোটাল ভর তোমাকে বের করতে হবে। তাহলে দেখো এখানে 1000 যোগ হচ্ছে 1500, 1000 যোগ 1500। ঠিক আছে, তাহলে এখানে যদি আমরা দেখি ক্যালকুলেশন করে, তাহলে দেখো উপরে কত হচ্ছে, উপরে আমরা দেখতে পাচ্ছি 2, আর এখানে 1 2 3 4টা শূন্য। ঠিক আছে, 4টা শূন্য ডিভাইড বাই এখানে দেখো কত হচ্ছে 2500। ঠিক আছে, 2500, 1000 আর 1500, হ্যাঁ 2500। তাহলে দেখো এখানকার দুইটা শূন্য কাটা, এখানকার দুইটা শূন্য কাটা। এবার তুমি হচ্ছে 25 দিয়ে 200 কে ভাগ করো, তাহলে কত হয়, 8 হয়ে যায় না, 25 দিয়ে 200 কে ভাগ করলে কত থাকে, 8 থাকে। তাহলে এই যে এখানে 8 মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আলটিমেটলি আমাদের অ্যান্সার কত পাইলাম, ভি মৃদুবেগ কত হলো, 8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের মৃদুবেগ, যেটা দেওয়া আছে সি নাম্বারে। তো এইভাবে তোমাকে যদি মিলিত বেগ বের করতে বলে, তো তুমি খেয়াল রাখবা যে বস্তুগুলা একের বিপরীত দিকে আসছে কিনা, তাহলে u1 পজিটিভ u2 নেগেটিভ। আর যদি বস্তু স্থির থাকে তাহলে কি u2 0, তখন এই যে এই সূত্র অ্যাপ্লাই করে ভি যেটা আছে, এই ভিটা হচ্ছে মিলিত বেগ, এই ভিটা তুমি বের করবা। ঠিক আছে, সিম্পলি। আচ্ছা, তো পরবর্তী প্রশ্নে আসো, 8 নম্বর প্রশ্নে আমরা যাই। এখানে বলছে দেখো 36 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করলে 1 মিনিটে বস্তুটির বেগ 15 কিলোমিটার পার আওয়ার বেগে বৃদ্ধি পায়। সেম প্রসেস কিছু আগে যেটা করলাম, তোমাকে ডেল ভি দেওয়া আছে। ঠিক আছে, ডেল ভি দেওয়া আছে কত, 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার পার আওয়ার। তাহলে এটাকে যদি আমরা 15 ভাগ হচ্ছে 3.6 দিয়ে ভাগ করে দিই, তাহলে আমরা কি পাবো, মিটার পার সেকেন্ডে পাবো। কি পাবো, মিটার পার সেকেন্ড এককে পাবো। দেখো 3.6 দিয়ে যদি আমরা 15 কে ভাগ করি, তাহলে 3 5 15, 3 দিতে যাবে না, 4 দিয়ে 4 দশমিক সামথিং হবে। তাহলে 4 দিয়ে যদি আমি কাটতে যাই, তাহলে দেখো এখানে কি 3 4 12, তারপর দেখো 3 4 12, এখানে 4 4 24, তার মানে 4 দশমিক সামথিং এখানে মান পাবো। ঠিক আছে, 4 দশমিক সামথিং এখানে পাবো। তো এখানে আমাদের 4 পয়েন্ট সামথিং আসবে। ঠিক আছে, 4 পয়েন্ট সামথিং আসবে। তো এখানে যেহেতু বেগের মানটা খুবই ফ্র্যাকশনাল ভ্যালু, ঠিক আছে, ফ্র্যাকশনাল ভ্যালু, তো এটা একটু ঝামেলা হবে আমাদের জন্য। বা তুমি চাইলে এখানে এইভাবে মানটা রেখেও তুমি রাখতে পারো, পরে ক্যালকুলেশন করে দিলা। ঠিক আছে, এইভাবে আমি রাখলাম, ডেল ভের মানটা কত হচ্ছে 15/3.6 এত মিটার পার সেকেন্ড। আচ্ছা, তো টি তোমাকে দেওয়া আছে, বেগের মান, বলের মানটা কত বের করতে হবে। তাহলে বল এফ এটা সমান কত দেখছিলাম, এম ডেল ভি ভাগ হচ্ছে টি। ঠিক আছে, তাহলে দেখো এম এর মান কত দেওয়া আছে 36 কেজি, যেহেতু 36 আর 3.6 কাটাকাটি যাবে, এই জন্য আমরা এইভাবে রাখলাম। দেখো 36 গুণ দেখো ডেল ভির মান কত আসছে, যে 15 ডিভাইড বাই 3.6, এর সাথে দেখো টি গুণ হবে, টি কত, 1 মিনিট। 1 মিনিট মানে কি এখানে 60 সেকেন্ড, 1 মিনিট মানে এখানে 60 সেকেন্ড, বোঝা গেল। দেখো টি যেহেতু নিচে আসছে আর ডেল ভি মানে কত 15/36, তাহলে টিটা নিচে, এর সাথে গুণ হবে, 3.6 এর সাথে গুণ হবে। দেখো 3.6 দিয়ে 36 কাটলে কত থাকো, 1 থাকতো, মানে 36 কাটলে 1 থাকতো, কিন্তু দশমিক পর এখানে কত, 1 ঘর আছে। তো 1 ঘর তুমি নরমালি প্রথমে কি করবা, ভাগ করার সময় পূর্ণ সংখ্যা ধরে নিবা। তাহলে এটা 3.6 না ধরে কি করবা, 36 ধরবা। আর এখানে আছে 36, কাটাকাটি করলে কত হইতো, 1 হইতো। বাট আমাদের আছে কি দশমিক পর 1 ঘর, তাহলে এখানে একটা শূন্য দিয়ে দিব। ঠিক আছে, এবার কাটাকাটি করে ভ্যালু তুমি বের করবা। দেখো এখানে আবার 10 দিয়ে কাটো, এটাকে 10 দিয়ে কাটো, বা তাহলে দেখো এটা কাটলে কত থাকে, এখানে 6 থাকে। ঠিক আছে, এখানে থাকে কত, 6 থাকে। এবার 6 দিয়ে 15 কাটলে কত, 2 দশমিক সামথিং তুমি পাবা। ঠিক আছে, তাহলে 2.5 পাবা, 2.5 নিউটন এটা পাবা। ঠিক আছে, 2.5 নিউটন এটা পাবা। এটা হচ্ছে আমাদের উত্তর, বি নাম্বারটা। তো এইভাবে খুব সহজে আমরা এই ধরনের প্রশ্নগুলো সলভ করতে পারবো। তোমাকে হয় প্রযুক্ত বল বের করে দেবে, অথবা কতটুকু বেগ বৃদ্ধি পাইলো ডেল ভি এর মানটা তোমার এই টাইপের প্রশ্ন থেকে বের করে দেবে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে আসো 9 নাম্বারটা। তো এখানে বলছে যে 5 কেজি ভরের একটি রাইফেল থেকে 20 গ্রাম ভরের একটি বুলেট 1000 মিটার পার সেকেন্ড বেগে ছুটে, তাহলে পিছন দিক থেকে রাইফেলের ধাক্কার বেগটা কত, এটা পশ্চাৎ বেগ তোমাকে বের করতে বলছে। দেখো প্রাথমিক অবস্থায় আমাদের যে বন্দুক এবং বুলেট, প্রাথমিক অবস্থায় বন্দুক এবং বুলেট দুইটাই কি ছিল, দুইটাই স্থির ছিল না। একদম প্রাথমিক অবস্থায় দেখো একদম শূন্য অবস্থায় কি ছিল, দুইটাই কিন্তু আমাদের স্থির ছিল। তাহলে যদি আমি এখানে দেখি যে দেখো এখানে এম ইউ প্লাস দেখো এম ইউ, এইটা ইকুয়াল কত, আদি ভরবেগের সমষ্টি করলে কত হবে, শেষ ভরবেগের সমষ্টি, শেষ ভরবেগের
সমষ্টি। তো এই যে পার্টটা এটা কি জিরো, কেন? সবাই এখানে স্থির, সবাই এখানে স্থির। বন্দুকের মধ্যে যখন বুলেট থাকে তখন কি দুইজনে স্থির না? বুলেটও স্থির আছে, বন্দুকও স্থির আছে। যখন বুলেট তুমি ছুড়লা তখন বুলেটও গতিশীল হইলো আর বন্দুকটা পিছন দিক থেকে গতিশীল হলো। তার মানে এখানে আমাদের কিন্তু শেষ ভরবেগ আছে, বাট আদি ভরবেগটা কি হয়ে যায়? শূন্য হয়ে যায়। তো এই যে ভি, এটা হচ্ছে মূলত বন্দুকের, ঠিক আছে, এটা হচ্ছে বন্দুকের। আর ছোটদের বেগ এটা কি? বুলেট, এটা হচ্ছে বুলেটের বেগ, ঠিক আছে, এটা হচ্ছে বুলেটের বেগ। তো এবার বন্দুকের পশ্চাৎ বেগ যেহেতু বের করতে বলছে, তাহলে ভি দেখো এখানে এম ভি প্লাস হচ্ছে ছোটদের এম ভি, এটা কত? জিরো হয়ে গেল। তাহলে এখানে দেখো আমরা লিখতে পারি ভি পশ্চাৎ বেগ এটা সমান কত? মাইনাস যে এম ভি ডিভাইড বাই বড় হাতের এম। তো ভ্যালুগুলো বসাই দিলে কাজ শেষ। তো এখানে দেখো মাইনাস এম কত? বুলেটের যে ভর 20 গ্রাম, তো 20 গ্রামকে কেজি নিতে হবে, তাহলে 20 গুণন 10 টু দি পাওয়ার -3, ঠিক আছে, এটা গেল। এবং তোমাকে বেগ দেওয়া আছে দেখো এখানে কত? 1000। তো দেখো এখানে 1000, 1000, ঠিক আছে। তো এটাও 1000 মানে 10 টু দি পাওয়ার কিউব, আর এটা হচ্ছে -3, দুটো কিন্তু কাটা যাবে, উঠে যাবে এটা, ঠিক আছে। আর তোমাকে এম, আমাদের যে রাইফেলের বন্দুকের ভর কত যাচ্ছে? 5 কেজি, ঠিক আছে, 5 কেজি। তো এইটার এটা কাটা যাবে, 5 দিয়ে এটা কাটলে কত থাকে? 4 থাকে। তার মানে তোমার অ্যান্সার কত? -4 মিটার পার সেকেন্ড। তো মাইনাস দ্বারা আমরা কি বুঝবো? যেটা হচ্ছে পশ্চাৎ বেগ। মাইনাস দ্বারা কি বুঝবো? এটা হচ্ছে আমাদের পশ্চাৎ বেগ, পিছন দিকে গতিশীল, ঠিক আছে। এটা হচ্ছে বন্দুক যেদিকে গেল, বুলেট যেদিকে গেল, বন্দুক তো ঠিক তার বিপরীত দিকে, এজন্য কি পশ্চাৎ বেগে গতিশীল হয় কত? 4 মিটার পার সেকেন্ড বেগে। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বারটা। তো এই যে আমাদের যে পশ্চাৎ বেগ বের করার প্রশ্নগুলো কিন্তু হামেশাই চলে আসে, তো এটা একটু ভালো করে মাথায় রাখবা। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, তোমাকে বলছে একটি কণা 40 সেন্টিমিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে প্রতি মিনিটে 45 বার আবর্তন করে, তাহলে কণাটির কর্ণমুখী কত? কেন্দ্রমুখী ত্বরণ কত? দেখো এখানে কিন্তু কোথাও রৈখিক বেগ তোমাকে দেওয়া নাই, ভি দেওয়া নাই। তো আমরা দেখছিলাম যে আমাদের যে কেন্দ্রমুখী ত্বরণের সূত্র ছিল দুইটা, এসি এটা সমান কত ছিল? ভি স্কয়ার ডিভাইড বাই আর, অথবা হচ্ছে ওমেগা স্কয়ার ইনটু আর। তো এখানে যেহেতু ঘূর্ণনের ব্যাপার স্যাপার আছে, তাহলে আমরা কি ওমেগাটা বের করবো। কেন? কারণ ওমেগা সমান আমরা কি জানতাম? ওমেগা সমান জানতাম হচ্ছে 2 পাই এন বাই টি। এনটা কি? যতবার ঘুরবে। তো ঘূর্ণনের সংখ্যা যদি দেওয়া থাকে তখন আমরা কি করব? ওমেগাটা বের করব। দেখো সময় প্রতি সেকেন্ডে, মানে এখানে টি দেওয়া আছে, টি হচ্ছে কি? টি হচ্ছে তোমাকে 60 সেকেন্ড দেওয়া আছে। 60 সেকেন্ডে কয়বার ঘুরে? 45 বার ঘুরে। তাহলে এখানে ওমেগার মানটা বের করব। তো সূত্র বসাই দাও, দেখো এসি কেন্দ্রমুখী ত্বরণ এটা কত হবে? ওমেগা স্কয়ার ইনটু আর। তো ওমেগার মানটা কি হবে? 2 পাই এন ডিভাইড বাই টি, এটার পুরো স্কয়ার গুণ হচ্ছে আর, ঠিক আছে। তো ভ্যালুগুলো বসায় দাও, দেখো 2 পাই গুণ, দেখো এখানে এন এর মানটা কত? এখানে 45। তো 2 পাই এর মানটা আমরা কি 3.14 এখানে বসাই দেব। দেখো 2 গুণন 3.14 গুণ হচ্ছে এন এর মান কত? 45। সময় তোমাকে দেওয়া আছে কত? প্রতি মিনিট, মানে কি 60 সেকেন্ডে। তো এখানে হবে তোমার 60 সেকেন্ড, ঠিক আছে। এটার পরে কি হবে? স্কয়ার গুণ হচ্ছে ব্যাসার্ধ তোমাকে দেওয়া আছে দেখো 40 সেন্টিমিটার। তো 40 সেন্টিমিটারকে তুমি লিখতে পারো কি 40 গুণন হচ্ছে 10 টু দি পাওয়ার -2, ঠিক আছে, এটা তুমি লিখতে পারো। তেরে গেল। তো এখানে আমার কাটাকাটি করতে হবে, এখানে কাটাকাটি করে আবার স্কয়ার করতে হবে। দেখো তুমি 2 দিয়ে কাটো, 2 দিয়ে কাটতে কত থাকে? এখানে তোমার দেখো 30 থাকে, ঠিক আছে, 30 থাকে। তো এখন যে বিষয়টা দেখো এখানে তোমার 3.14, এখানে 30, তাহলে এটাকে আমরা 3 ধরলাম, 3 ধরে আমাদের ক্যালকুলেশনটা সুবিধা হবে। তো এটাকে যদি 3 ধরি, তো এটা 3 দিয়ে এটা কাটলে কত থাকে? 10, 10 থাকে, ঠিক আছে, 10 থাকে। এবার 10 দিয়ে এটা কাটলে কত থাকে? তোমার 4.5। তার মানে আলটিমেটলি 4.5 এর পরে স্কয়ার, 4.5 এর পরে স্কয়ার তোমাকে অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। তো এখানে আমরা 4.5 এর উপর স্কয়ার করব। তাহলে দেখো এখানে 45, এখানে 45, 5 হাজার 25, 25 5, 7 থেকে 2, 5 4 5 20, এখানে 225 শূন্য, এখানে 4 5 20 এর শূন্য, 2 4 4 16 আর এখানে 18, ঠিক আছে। তাহলে এখানে 5, তোমার এখানে থাকলো 2, এখানে আছে শূন্য, এখানে 2, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা দশমিক বা 2 ঘর পাবো, তাহলে 20.25 এখানে আমরা অ্যানসারটা পাবো। তাহলে এখানে স্কয়ার করার পরে অ্যানসার আসে তোমার 20.25 থাকে, ঠিক আছে। আর এখানে দেখো কি হবে, এখানে দেখো যেহেতু স্কয়ার করে দিছো তাহলে তুমি 40 সামথিং পাবা। তো স্কয়ার করলে যেহেতু ইনভার্স 2 আছে, তার মানে এখানে 0.4 আসবে, 0.4 আসবে। তো 4 দুগুণে কত হয়? 8 হয়, তার মানে 8 পয়েন্ট সামথিং তোমার এখানে आंसर হবে। 4 দুগুণে 8, তারপরে দেখো দশমিক পর 8, তার মানে 8.8 সামথিং পাবা, 8.8 সামথিং পাবা। তো 8.8 সামথিং অপশন তোমার একটা আছে, এই নাম্বারটা দেখো 8.88। তো তুমি যদি এটা গুণ করে দাও, দেখো এরকম মানটাই তোমার আলটিমেটলি আসবে। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু চাইলেই এই যে ক্যালকুলেশনটা ছোট মান দিয়ে করে ফেলতে পারো, ঠিক আছে, ছোট মান দিয়ে করে ফেলতে পারো। চলো পরবর্তী প্রশ্নে যাই। তো নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে যে 1000 কেজি জ্বালানি সহ একটি রকেটের ভর তোমাকে, রকেটের ভর জ্বালানি সহ, দেখো জ্বালানি কতটুকু? 10,000 কেজি, আর রকেটের ভর কত? 15,000 কেজি জ্বালানি সহ। এবার জ্বালানি যদি 200, জ্বালানির হারটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। জ্বালানি কত হারে এখানে যাচ্ছে দেখো তো, জ্বালানি হচ্ছে 200 কেজি পার সেকেন্ড হারে পড়তেছে। তাহলে 2000 মিটার পার সেকেন্ড বেগে নির্গত যদি হয়, তাহলে রকেটের উপর প্রযুক্ত ধাক্কা কত, দা থ্রাস্ট কত?
তোমাকে প্রযুক্ত ধাক্কাটা বের করতে বলছে, থ্রাস্টটা বের করতে বলছে। তাহলে এখানে কি কি দেওয়া আছে, এখানে জ্বালানির তোমার ভর দেওয়া আছে, রকেটের ভর দেওয়া আছে, আর হচ্ছে রকেটের যে হারটা, জ্বালানির হ্রাসের যে হার, এটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, ডিএম বাই ডিটি। দেখো এখানে ডিএম বাই ডিটি তোমাকে দেওয়া আছে, ডিএম বাই ডিটি এটা সমান তোমাকে দেওয়া আছে কত, এই যে 200 দেওয়া আছে, ঠিক আছে। এবং রকেটের যে বেগটা, নির্গত বেগ, সেটা কত, ভি তোমাকে দেওয়া আছে বা ভি আর, এটা তোমাকে দেওয়া আছে 2000 মিটার পার সেকেন্ড। তো এখানে জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করে দিলেই তোমার কিন্তু কাজ শেষ, ঠিক আছে। সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করে দিলে কাজ শেষ। সূত্র কি, আমাদের যে থ্রাস্টের সূত্র সেটা হচ্ছে এফ, এটা সমান হচ্ছে যে জ্বালানি হ্রাসের হার ডিএম বাই ডিটি গুণ হচ্ছে ভি, ঠিক আছে, গুণ হচ্ছে ভি, বা হচ্ছে নির্গত যে বেগ, নির্গত যে বেগ সেটা তোমার যদি জানা থাকে তাহলে তুমি জাস্ট মানগুলো কিন্তু অ্যাপ্লাই করে ফেলতে পারো, ঠিক আছে। তাহলে দেখো ডিএম বাই ডিটি কত, এখানে তোমাকে দেওয়া আছে 200, কেউ দেওয়া আছে 200, হ্যাঁ 200 দেওয়া আছে, গুণ দেখো এখানে কত দেওয়া আছে 2, আবার 2000 দেওয়া আছে, ঠিক আছে 2000। তো 2 দুগুণে কত 4, পাওয়ারে লিখি 2টা শূন্য, এখানে 3টা শূন্য, মানে 10 টু দি পাওয়ার 5, ঠিক আছে 10 টু দি পাওয়ার 5 নিউটন। তাহলে 4 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন কোথায় আছে দেখো তো, এ নাম্বার অপশন। তো এখানে এ নাম্বার অপশনটা আমাদের এখানে কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। তো এইভাবে আমাদের রকেটের যে ধাক্কা, এটা কিন্তু টাইপটা ইম্পর্টেন্ট, তো এটা দেখতে এফ ইকুয়াল টু ডিএম বাই ডিটি ইনটু ভিআর, খুবই ইজি। তোমাকে জ্বালানি হ্রাসের হারটা যদি দেওয়া থাকে আর তোমার যদি বেগ দেওয়া থাকে, কত বেগে নির্গত হচ্ছে জ্বালানিটা, তাহলে তুমি ইজিলি প্রশ্নটা অ্যান্সার করতে পারবা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে বলছে কোনটি টর্কের একক। তো টর্ক, আমার দেখো টর্ক এটা সমান আমরা কি দেখছিলাম, টর্ক সমান দেখছিলাম আর ক্রস এফ, ঠিক আছে। তো এখানে দেখো আর এর একক কি মিটার, আর এফ এর একক কত নিউটন, তার মানে এককটা কত হবে নিউটন মিটার, নিউটন মিটার হচ্ছে একক। এবং এখানকার যে মাত্রা, টর্কের যে মাত্রা সেটা কত হবে জানো, টর্কের যে মাত্রা সেটা হচ্ছে তোমার হচ্ছে এম এল স্কয়ার টি ইনভার্স, এটা হচ্ছে আমাদের টর্কের মাত্রা। তো টর্কের মাত্রা থেকে অনেক সময় প্রশ্ন চলে আসে, তো এগুলা কি গুরুত্বপূর্ণ, তারপরে টর্ক এটা সমান সমান লেখা যায় আই আলফা। তো এখানে অনেক সময় তোমাকে টর্ক দেওয়া থাকবে, জড়তার ভ্রামক দেওয়া থাকবে, রৈখিক ত্বরণ বা সরি কৌণিক ত্বরণটা কত হবে এটা তোমাকে বের করতে বলবে। তো এই ধরনের প্রশ্নটা টর্ক থেকে কিন্তু এসে থাকে, এককটা কত হবে নিউটন মিটার। তো এখানে আর আরেকটা প্রশ্ন তোমার আছে রৈখিক যে কেন্দ্রমুখী, আমাদের সরি রৈখিক ভরবেগ এবং আমাদের যে কৌণিক ভরবেগ ছিল, তো কৌণিক ভরবেগের সম্পর্ক কি ছিল, যে আমাদের এল এটা সমান কি ছিল আর ক্রস পি। তো এখানেও দেখো সেম ঘটনাই ঘটবে। দেখো নরমালি পি এর ক্ষেত্রে একক কত ছিল, পি এটার একক কত ছিল কেজি, ভরবেগ যেহেতু কেজি মিটার পার সেকেন্ড, ঠিক আছে। আর এখানে যেহেতু এল এটা সমান কত আসছে দেখো তো, আর ইন্টু পি না, তাহলে আর এর একক কি হবে মিটার, তো মিটারটা এখানে গুণ হবে, তাহলে এখানে এল এর এককটা কি হবে বা কৌণিক ভরবেগের একক হবে কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1। এবং এল এর যে মাত্রা সেটা কত হবে এম এল স্কয়ার টি ইনভার্স 1। তো এইগুলো কিন্তু গুরুত্বপূর্ণ টর্কের ক্ষেত্রে। এবং আমাদের যে কৌণিক ভরবেগ, ঠিক আছে, এটা আমাদের যে কৌণিক ভরবেগের মাত্রা এবং একক, টর্কের মাত্রা এবং একক, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। তো নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে কৌণিক ভরবেগের একক কোনটা। দেখো কিছু আগে বললাম যে কৌণিক ভরবেগের এককটা কি হবে কেজি মিটার স্কয়ার এস ইনভার্স 1, ঠিক আছে। তো এটা হচ্ছে মূলত আমাদের এই নাম্বারে দেওয়া আছে। তো নেক্সট দেখো, এখানে বলছে কোনটি সর্বাপেক্ষা দুর্বল বল। তো আমাদের যে মহাকর্ষ বল সেটা হচ্ছে সবচেয়ে দুর্বল বল, এবং আমাদের যে সবল বল সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল, ঠিক আছে। সবচেয়ে সবল কোনটা, সবল হচ্ছে সবল নিউক্লিয় বল যেটা আছে, এটা সবচেয়ে সবল, ঠিক আছে, সবল নিউক্লিয় বল। নেক্সট কোশ্চেন দেখো, হাত ঘড়ির মিনিটের কাঁটার কৌণিক বেগ কত। হাত ঘড়ির আমাদের কৌণিক বেগটা কত বের করতে হবে। কৌণিক বেগ ওমেগা, এটা সময় আমরা কি জানি 2 পাই বাই হচ্ছে টি। তো টিটা হচ্ছে কি পর্যায়কাল, টিটা হচ্ছে আমাদের পর্যায়কাল। তো ঘড়ির কাঁটার ক্ষেত্রে পর্যায়কালটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তো আমরা যদি সেকেন্ডের কাঁটার ক্ষেত্রে বলি, দেখো সেকেন্ডের কাঁটা, তো সেকেন্ডের কাঁটার হচ্ছে টি কত, সেকেন্ডের কাঁটার টি হচ্ছে তোমার মাত্র 60 সেকেন্ড, ঠিক আছে 60 সেকেন্ড। এবং তোমাকে যদি বলি মিনিটের কাঁটার ক্ষেত্রে, তো মিনিটের কাঁটা কি বলতো, মিনিটের কাঁটা এখানে টোটাল কি 60 মিনিট পরে একবার প্রদক্ষিণ করে না বৃত্তাকার পথে। তাহলে এখানে আমাদের যে মিনিটের কাঁটার ক্ষেত্রে টি, এটা কত হবে 60 মিনিট পর 60 সেকেন্ড, তার মানে 60 গুণন 60। এবার যদি আমাদের ঘন্টার কাঁটা বলো, তো ঘন্টার কাঁটা কি করে 12 ঘন্টায় সে এক পাক দেয়, 12 ঘন্টায় এক পাক দেয়। তো একটা পাক দিতে যতটুকু সময় লাগে এটাই মূলত আমাদের পর্যায়কাল। তো ঘন্টার কাঁটার ক্ষেত্রে আমাদের যে টি, এটা কত হবে 12 ঘন্টা না, তাহলে এখানে তোমার হচ্ছে 12 হবে, ঠিক আছে 12 গুণ হচ্ছে 60 গুণ হচ্ছে 60। তো এখানে জাস্ট মানটা বসাই দিলেই তুমি কিন্তু ক্যান্সারটা পেয়ে যাবা। তো আমাদের কি বলছে মিনিটের কাটা, তার মানে দেখো মিনিটের ক্ষেত্রে আমরা কি ওমেগা এটা সমান সমান কত বসাবো 2 পাই ডিভাইড বাই 60 গুণ হচ্ছে 60। এটা কাটো তাহলে কত থাকে 30 1800, তাহলে পাই ডিভাইড বাই দেখো এই যে 1800, এটাই মূলত আমাদের রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। রেডিয়ান পার সেকেন্ড এককটা কিন্তু গুরুত্বপূর্ণ, ওমেগার একক কি হবে রেডিয়ান পার সেকেন্ড, কত পাই বাই 1800 রেডিয়ান পার সেকেন্ড, বি নাম্বারটা। ওকে। আর যদি সেম ভাবে তোমাকে যদি বলতো ঘন্টার কাটার ক্ষেত্রে, তো ঘন্টার কাটার ক্ষেত্রে টি এর জায়গায় তুমি এখানে বসাই দিতা। আর যদি সেকেন্ডের কাটা বলতো তাহলে হয়তো এটা।
সেম ভাবে, ঠিক আছে। সেকেন্ডের কাটা অনেক সময় প্রশ্ন তোমাকে দিয়ে দেয়, সেকেন্ডের কাটা কি ওমেগা সমান সমান কত হবে 2 পাই ডিভাইড বাই 60, তার মানে কত হবে পাই বাই 30। এবার আসো পরবর্তী প্রশ্ন দেখো, একটা বলছে একটা লিফট 2.8 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে নিচের দিকে নামছে, তাহলে লিফটের মধ্যে দাঁড়ানো একজন ব্যক্তির ভর 90 কেজি হলে তিনি কতটুকু ওজন অনুভব করবে। তো এই ক্ষেত্রে মাথায় রাখবা, যদি লিফট উপরে গেলে এখানে যে ত্বরণটা এ ড্যাশ, এটা হবে তোমার হচ্ছে জি প্লাস এ, ঠিক আছে। জি প্লাস এ অভিকর্ষ ত্বরণের সাথে যতটুকু ত্বরণে উপরে গেল ওটা যোগ হবে জি প্লাস এ। এবং লিফট যদি নিচে যায়, নিচে মানে কি মাইনাস, উপরে গেলে পজিটিভ, নিচে গেলে মাইনাস, উপরে গেলে পজিটিভ। এখানে এ ড্যাশ এটা কত হবে সি মাইনাস এ, ঠিক আছে। তো যেহেতু এটা নিচে যাচ্ছে, তাহলে এটা কি প্রযুক্ত বল কত হবে, প্রযুক্ত আচ্ছা অনুভূত বল, ঠিক আছে। কতটুকু বল অনুভব করবে, বল অনুভব করবে এফ, এটা সমান কত হচ্ছে এম ইন্টু জি মাইনাস এ। কারণ কি বস্তুটা বা ওই লোকটা কি করছে, লিফটের নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে গেলে কি হবে জি মাইনাস এ, উপরের দিকে উঠলে কি হবে জি প্লাস এ। দেখো ভর কত আছে, ভর এখানে তোমার কাছে হচ্ছে ভর 90 কেজি, 90, ঠিক আছে। এখানে তোমার 9.8 মাইনাস হচ্ছে 2.8, তা দেখো কাটো, তাহলে এখানে 7 হয়ে যাচ্ছে, তাহলে 90 গুণ হচ্ছে 7, 7 নং কত 63 না, তাহলে 630 নিউটন এত ওজন সে অনুভব করবে, ঠিক আছে। এত ওজন সে অনুভব করবে, তাহলে অ্যানসার কত হচ্ছে 630 নিউটন, 630 নিউটন, বি নাম্বারটা। ওকে, সেম জিনিসটাই তোমার যদি বলতো উপরে উঠতেছে, তাহলে তোমার এখানে কি হতো প্লাস হয়ে যেত। সূত্রটা মাথায় রাখবো, উপরে মানে কি প্লাস আর নিচে মানে কি নেগেটিভ, এই জিনিসটা দিয়ে মনে রাখতে পারো খুব সহজে। এবার আমাদের পরবর্তী প্রশ্ন দেখো, আমাদের বলছে 500 গ্রাম ভরের একটি বস্তু 2 মিটার ব্যাসার্ধের বৃত্তাকার পথে আবর্তন করছে, তাহলে আবর্তন কাল যদি এখানে 10 সেকেন্ড হয়, আবর্তন কাল তোমাকে দেওয়া আছে 10 সেকেন্ড, তাহলে বস্তুটির কৌণিক ভরবেগ কত, আচ্ছা কৌণিক ভরবেগের সূত্র কি দেখো তো। এখানে তোমাকে কি দেওয়া আছে 2 মিটার ব্যাসার্ধ বৃত্তাকার পথে আবর্তন করতেছে, আবর্তন কাল তোমাকে টি দেওয়া আছে, ঠিক আছে। তাহলে বস্তুটির কৌণিক ভরবেগ এল, দেখো কৌণিক ভরবেগ এল, এটা সমান আমরা কি জানি, দেখো এখানে হচ্ছে আই ওমেগা, এটা হয়, ঠিক আছে। আই ওমেগা, এটা তোমাকে ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, আই এম আর স্কয়ার তুমি করতে পারবা। আর এখানে দেখো ওমেগা বের করবো কিভাবে, টোটাল বৃত্তাকার পথে একবার আবর্তন করছে, একবার আবর্তন কত সময় লাগে, হচ্ছে 10 সেকেন্ড, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কি করব, আমাদের যে আবর্তন কাল দেওয়া আছে, তাহলে আই এর মানটা কি হবে এম আর স্কয়ার, এবং ওমেগা সমান কি লেখা যায় 2 পাই বাই টি। তো আবর্তন কাল কত, টি তোমাকে দেওয়া আছে 10, তাহলে এখানে বসে দিলে কাজ শেষ। তাহলে এম তোমাকে দেওয়া আছে, ভর কতটুকু দেওয়া আছে 500 গ্রাম, তো 500 গ্রাম কি আমি কেজি নিলে 0.5 হবে, এবং আর স্কয়ার, আর কত 2 এর উপর স্কয়ার গুণ দেখো 2 পাই 2.31, আচ্ছা 2 গুণন 3.14 ডিভাইড বাই টি কত দেওয়া আছে দেখো 10 সেকেন্ড, ঠিক আছে। তো এটা গেল ক্যালকুলেশন। তো এবার আমরা মান বসাই ক্যালকুলেশন করে ফেলবো। দেখো এখানে 0.5 আছে, তার সাথে দেখো কত আছে 4 হচ্ছে, ঠিক আছে। আর এখানে দেখো আমরা চাইলেই 2 দিয়ে এটাকে, আচ্ছা 2 না, আমরা এখানে কাটবো না, 10 রেখে দেবো, তাহলে আমাদের ক্যালকুলেশনটা সহজ হবে, ঠিক আছে। তাহলে দেখো 2 গুণন, তাহলে এখানে আমরা কত হচ্ছে 6 দশমিক, তুমি পাচ্ছ যে 6.2 পাচ্ছ, 6.2 ডিভাইড বাই 10, ঠিক আছে। তাহলে দেখো এখানে কত 4 5 20, তার মানে এখানে তুমি 2 পাবা, ঠিক আছে। এখানে কত পাবা 2 পাবা। তাহলে তোমার যেটা হচ্ছে দেখো এখানে যেহেতু দশমিক 0.5 আছে, 4 5 গুণ করলে কত 20 হইতো, দশমিক পরে এক ঘরে এখানে 2 হয়ে যাবে, 2 গুণন এখানে 6.2 ডিভাইড বাই তুমি কত পাচ্ছ 10। তো এটা কাটো 5 থাকে, তার মানে এখানে তোমার 1 পয়েন্ট সামথিং তুমি পাবা। তো কাছাকাছি মান ধরে তোমার 1.256 এটা উত্তর হয়ে যায় 1.256, এটা আলটিমেটলি উত্তর হয়ে যায় কেজি মিটার স্কয়ার ইনভার্সন। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু কৌণিক ভরবেগ যদি তোমাকে বের করতে বলে তুমি ইজিলি এইভাবে বের করবা, ঠিক আছে। তো এল ইকুয়াল কত হবে আই ওমেগা, তোমাকে ভর এবং ব্যাসার্ধ থাকলে তুমি এখানে এম আর স্কয়ার করবা, আর ওমেগা সমান কত আবর্তন কাল বা পর্যায়কাল বললে এখানে টি দেওয়া আছে, তাহলে 2 পাই বাই টি বসাই দিয়ে ক্যালকুলেশন করবা কাছাকাছি মান ধরে। ওকে, এরপর দেখো এখানে বলছে 5 কেজি ভরের একটি চাকার চক্রগতি ব্যাসার্ধ কে তোমাকে দেওয়া আছে, এর উপরে 0.4 নিউটন মিটার টর্ক যদি প্রযুক্ত হয়, তাহলে কৌণিক ত্বরণ কত হবে। তো আমাদের দেখো কৌণিক ত্বরণ, তারপর হচ্ছে জড়তার ভ্রামক এবং হচ্ছে রৈখিক ত্বরণের মধ্যে সম্পর্ক কি ছিল, টর্ক সমান কত ছিল আই আলফা। তো আই কি, আইটা হচ্ছে আমাদের জড়তার ভ্রামক। তো তোমাকে দেখো চক্রবর্তী ব্যাসার্ধ দিয়ে দিয়েছে, তো এখান থেকে তুমি সহজে আই এর মানটা বের করতে পারবা, ঠিক আছে। দেখো আই চক্রবর্তী ব্যাসার্ধ থাকলে আই সমান কত হবে এম কে স্কয়ার, ঠিক আছে। তো তোমাকে আলফা মানটা বের করতে বলছে,
দেখো আলফা সমান সমান কত হবে, টাউ ডিভাইড বাই আই। ওকে, টাউ ডিভাইড বাই আই। তো এখানে টাউ তোমাকে দেওয়া আছে কত, 0.4, 0.4, আর নিচে কি হবে, এম কে স্কয়ার, এম কে স্কয়ার। তো দেখো 0.4 ডিভাইড বাই ভর কত দেওয়া আছে, ভর তোমাকে দেওয়া আছে 5 কেজি, 5 কেজি গুণ কে কত দেওয়া আছে, দেখো 20 সেন্টিমিটার। তো 20 সেন্টিমিটার কি লেখা আছে, 0.4 তুমি লিখতে পারো, 0.2 অ্যাকচুয়ালি 0.2 স্কয়ার। তার মানে এখানে তুমি কি পাবা, দেখো তো উপরে থাকলো 0.4, নিচে থাকলো হচ্ছে 5 গুণন এখানে থাকবে হচ্ছে 0.04, 0.04 আসবে, ঠিক আছে। তো দেখো এখানে 0.দশমিক পর একটা, এখানে দশমিক দুইটা, তার মানে তুমি যদি এটা দিয়ে ভাগ করো তোমার থাকবে হচ্ছে 10, তাহলে 10 ভাগ 5 মানে কত থাকে, 2 থাকে, 10 ভাগ 5 মানে কত, 2 থাকে, 2 রেডিয়ান পার সেকেন্ড। ঠিক আছে, যেহেতু আমাদের কৌণিক ত্বরণ বলছে তাহলে এখানে কি হবে, স্কয়ার হবে। ওকে, তো এইভাবে খুব সহজে ইজিলি করা যায়। দেখো 0.04, এখানে 0.04, তাহলে একই জিনিস যদি দেখতাম তাহলে 0.4 থাকলে কি কাটাকাটি 1 হইতো, বাট এখানে দশমিক একটা এক ঘর পর বেশি আছে, তার জন্য এখানে 10 আসছে, ঠিক আছে। তো এবার আমরা দেখো নিচে 5 আছে, বা কাটলে কত থাকে, 2 থাকে। তো এইভাবে খুব সহজেই তুমি কিন্তু কৌণিক ত্বরণটা বের করতে হবে, এবং এই টাইপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাকে টর্ক দেওয়া থাকতে পারে এবং জড়তার ভ্রামক দেওয়া থাকবে, তার মানে এখানে তুমি হচ্ছে জড়তার ভ্রামক ডিরেক্ট দেওয়া থাকতে পারে, অথবা তোমাকে চক্রগতি ব্যাসার্ধ দিয়ে দেবে যেন তুমি জড়তার ভ্রামকটা বের করতে পারো। তো এখান থেকে তুমি সহজেই অ্যান্সারটা বের করে ফেলতে পারবা। তোমাদের লাস্ট প্রশ্ন, সেটা তোমাকে দেওয়া হচ্ছে আরোহীর মতিকোণ বা আমাদের হচ্ছে ব্যাংকিং কোণ থেকে। তো ব্যাংকিং কোণের যে সূত্রটা মাথায় রাখবা সেটা হচ্ছে tan থিটা, এটা সমান সমান কত, ভি স্কয়ার ডিভাইড বাই আর জি। তো এখানে যে মানটা দেওয়া আছে এটা দিয়ে আলটিমেটলি তোমার থিটার মানটা অনেক 11 ডিগ্রি আসে। তো এরকম প্রশ্ন তোমাকে দিবে না, জাস্ট সূত্রটা মাথায় রাখলাম। তারপর tan থিটা এটা সমান সমান কত হবে ভাই, ভি স্কয়ার। তো ভি তোমাকে দিয়েছে 9.4, দেখো 9.4, এটার উপর স্কয়ার ডিভাইড বাই আর জি। আর কত দেওয়া আছে দেখো তো, 50 মিটার ব্যাসার্ধ, তাহলে 50 গুণ হচ্ছে 9.8। তো এই প্রশ্নে তোমাকে মান যখন দিবে পরীক্ষাতে তখন এরকম সেম মান দিবে না, তো এমন একটা মান দিবে যেন তোমার রেজাল্টটা এরকম হয়, যেমন তোমার এরকম থাকে tan থিটা এটা সমান তুমি পাবা হচ্ছে 1 পাইতে পারো, তাহলে তোমার থিটার মানটা কত হবে, 45 ডিগ্রি। অথবা tan থিটা এটা সমান সমান তোমার আসবে হচ্ছে 1/√3, তাহলে এই ক্ষেত্রে থিটার মানটা কত হবে, 30 ডিগ্রি। ঠিক আছে, তো এরকম ভাবে ছোট ছোট মান তোমাকে দিবে। তো এইভাবে তুমি দেখবে অপশনগুলো আসবে। ঠিক আছে, তো এটার অ্যান্সার হচ্ছে 11 ডিগ্রি। যদি এই মান দিয়ে আসে, সেম মান দিয়ে আসে, তুমি অ্যান্সার দিয়ে আসবা 11 ডিগ্রি, ব্যাস কাহিনী শেষ, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, তো এটাই ছিল মূলত আমাদের লাস্ট প্রশ্ন। তো আমরা বেশ কিছু প্রশ্ন তোমাদের সলভ করলাম, গুরুত্বপূর্ণ টাইপগুলা যেগুলো বিগত বছর আসছে, তাছাড়াও এক্সট্রা কিছু টাইপ তোমাদের দেখাইছি। তো এক্ষেত্রে যদি কোনো প্রবলেম থেকে থাকে প্রশ্নে, তুমি অবশ্যই কমেন্ট করো। যদি কোথাও ভুল করে থাকি, আমি ভুল করতেই পারি, স্বাভাবিক, তাই না? তো এটা একটু আমি ঠিক করে দেবো ইনশাল্লাহ। তো ভালো থাকো সবাই, আল্লাহ হাফিজ।